করবো আজকে। দেখ, আগের দিন আমরা সিঙ্গেল ফেজ সেমি কনভার্টার ড্রাইভ ফিডিং উইথ সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর করলাম, তাই তো? একটা সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর, তাকে আমরা সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই দিলাম এবং হাফ কন্ট্রোল রেকটিফায়ারের মাধ্যমে কন্ট্রোল করলাম। তাহলে এটা তো থিওরি পোর্শন গেল, এখান থেকে যদি অঙ্ক দেয় তাহলে আমরা সেই অঙ্কটা কিভাবে করব? প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু অঙ্ক থাকবে, অঙ্ক করে দিতে হবে। আর অঙ্ক আমরা একটা দুটো করেই করবো, কিন্তু সেই অঙ্কটাকে খুব ভালো করে বুঝবো, কারণ সেই অঙ্কটাই দেখবি পরীক্ষাতে, দেখবি আমার কাছ থেকে হয়তো অঙ্ক কমনও পেয়ে যেতে পারিস। এবার দেখ, আমি তোদেরকে টাস্ক দিয়েছিলাম যে সিঙ্গেল ফেজ ফুল কনভার্টারের ক্ষেত্রে জিনিসটা কি হবে। তোরা কেউ কি চেষ্টা করেছিস, লিখেছিস? আমি বলেছিলাম দেখ, লিখে পাঠাতে বলেছিলাম তোদেরকে, কেউ পাঠাসনি। তাহলে দেখ, এইগুলো যদি পড়াশোনা না করিস, ড্রাইভস কিন্তু যদি এখন থেকে পড়াশোনা না করিস, ড্রাইভস কিন্তু প্রচুর কঠিন সাবজেক্ট। এখন তোরা এখনো বুঝতে পারছিস না যে কতটা কঠিন সাবজেক্ট ড্রাইভস। এবার কতটা কঠিন সেটা দেখ, আমরা এক্ষুনি অঙ্ক করতে গিয়ে সেটা দেখতে পাবো। তাহলে এই টপিকটা যেহেতু আমাদের থিওরি পোর্শন হয়েছে, তাহলে এই টপিকটার ওপরে আমরা অঙ্ক করি, এই টপিকটার ওপরই আমরা অঙ্ক করি, যেহেতু এই টপিকটার উপর আমাদের থিওরি পোর্শন হয়েছে। তাহলে সেই টপিকের উপর অঙ্ক করতে গিয়ে দেখ এখানে অঙ্ক কি রকম টাইপের অঙ্ক দিতে পারে। তাহলে এখান থেকে আমরা অঙ্ক করছি। অঙ্কটা কি দিয়েছে ভালো করে দেখ। সেপারেটলি এক্সাইটেড, যেহেতু সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর দিয়ে আমরা করেছি, অঙ্ক সেই সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরকে যেটা ফিড করা হয়েছে, কি ফিড করা হয়েছে? যে সোর্স থেকে ফিড করা হয়েছে, সেই সোর্সের ভোল্টেজটা আছে 230 ভোল্ট, 50 হার্জ এসি সাপ্লাই। অর্থাৎ এই সাপ্লাইটা কোথায় দেওয়া আছে? অঙ্ক থেকে ভালো করে বোঝ, এই সাপ্লাইটা এইখানে দেওয়া আছে, এই সাপ্লাইটা এখানে দেওয়া আছে, 230 ভোল্ট 50 হার্জের সাপ্লাই এখানে দেওয়া আছে। আর বলা আছে যে এটা হাফ কন্ট্রোল রেকটিফায়ার দিয়ে কন্ট্রোল হচ্ছে, হাফ কন্ট্রোল রেকটিফায়ার দিয়ে সেটা কন্ট্রোল করছে। তাহলে হাফ কন্ট্রোল রেকটিফায়ার আমরা পড়েছি আগের দিন, হাফ কন্ট্রোল রেকটিফায়ার দিয়েই কন্ট্রোল করছে। আর কি কি বলে দিয়েছে? এই যে সার্কিট ডায়াগ্রামটা আছে এখানে, সেই সার্কিট ডায়াগ্রামের মধ্যে এই আর এর মানটা বলা আছে, ইন্ডাকট্যান্সের মানটাও বলে দিয়েছে। আর এর মানটা যেটা দিয়েছে, আর এ যে মানটা দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করে দেখ আর এর মানটা কিরকম দেওয়া আছে, 0.3 ওহম। আর ইন্ডাকট্যান্স মানে এল এ, এই যে মানটা দেওয়া আছে, সেই মানটা দেওয়া আছে 0.06 হেনরি। বোঝা গেল? 0.06 হেনরি এটা দেওয়া আছে। এবার দেখ, এই মোটরটাকে নিয়ে যখন আমরা কাজ করছি, মোটরটা থেকে যেসব ইকুয়েশন গুলো আমরা তৈরি করেছি, সেই ইকুয়েশন গুলোর দেখ একটা কে এ ভ্যালু আছে, মোটর কনস্ট্যান্ট কে এর ভ্যালু আছে। তো এই কে এর ভ্যালুটাও বলে দেওয়া আছে। আমরা যে স্টেডি স্টেট ইকুয়েশনটা নিয়ে কাজ করছি, সেই স্টেডি স্টেট ইকুয়েশনটা, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজের মানটা, রেজিস্ট্যান্সের মানটা, মোটর কনস্ট্যান্টের মানটাও বলে দেওয়া আছে। এখন এই মোটর কনস্ট্যান্টের মানটাকে অ্যাকচুয়াল কথায় আমরা বলি মোটর ভোল্টেজ কনস্ট্যান্ট, কারণ এটা ব্যাক ইএমএফ থেকে আসছে। তো সেই ব্যাক ইএমএফ এর জায়গা থেকে কে এর মানটা ডিরাইভ করেছিলাম।
তাহলে ব্যাক ইএমএফ তো আমাদের এক প্রকারের ভোল্টেজ, তাহলে এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি মোটর ভোল্টেজ কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমাদের মোটর ভোল্টেজ কনস্ট্যান্টের মানটাও বলে দেওয়া আছে, মোটর ভোল্টেজ কনস্ট্যান্ট এই মানটাও বলে দেওয়া আছে, যে মানটা হচ্ছে আমার কাছে কে এ, যে মানটা দেওয়া আছে 0.9। এবার এর ইউনিট, এর যেটা ইউনিট সেটা হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ পার অ্যাম্পিয়ার দিয়ে আবার রেডিয়ান পার সেকেন্ড। ইউনিটগুলো মনে রাখবি, ওই ডিরাইভ ইকুয়েশনটা দেখ, ওখান থেকে কে যেখান থেকে ডিরাইভ করেছিলাম সেই জায়গা থেকে দেখ, তাহলে বুঝতে পারবি যে ইউনিটটা এরকম কেন। তাহলে কে এর মানটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ মোটর ভোল্টেজ কনস্ট্যান্টের কে এর মানটা পেয়ে গেলাম, কে এর মান বলে দেওয়া আছে। এক মিনিট একটু থামতো, ফ্যানটা বন্ধ হয়ে গিয়েছে। ডিসি মোটর, সেই সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরের যে ফিল্ড কয়েলটা আছে, এই যে কয়েলটা আছে সেই কয়েলেরও তো একটা রেজিস্ট্যান্স ভ্যালু থাকে, যেটাকে আমরা আর এফ বলি। সেই ফিল্ড রেজিস্ট্যান্সের মানটাও বলা আছে, অর্থাৎ আর এফ ফিল্ড রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে আর এফ, এই মানটাও বলা আছে। এই মানটা কত বলা আছে ভালো করে লক্ষ্য করে দেখ, 104 ওহম। তাহলে মানগুলো থেকে তোদেরকে আইডিয়া রাখতে হবে যে একটা মোটরের কি রকম প্যারামিটার থাকতে পারে কোন জায়গাতে, এই মানগুলো থেকেও তোদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ফিল্ড রেজিস্ট্যান্সের মান দেখ বেশি আছে, আবার বলে দিয়েছে ফিল্ড রেজিস্ট্যান্সটাও কন্ট্রোল, ফিল্ড কারেন্টটাও কন্ট্রোল করছে সেমি কনভার্টার দিয়ে। এই যে ব্যাপারটা ফিল্ড কারেন্টটা, এই রাস্তা দিয়ে যে কারেন্টটা আসছে এখানে তো ভোল্টেজটা দিতে হয়েছে, এখানে আমরা কি ভোল্টেজ দিয়েছি, ডিসি ভোল্টেজ। কিন্তু এই যে ডিসি ভোল্টেজটা আমরা তৈরি করে দিচ্ছি সেটাও তৈরি করে দিচ্ছি আমরা এসি সোর্স থেকে, সেটাকেও আমরা তৈরি করে দিচ্ছি এসি সোর্স থেকে, আর সেটাও কন্ট্রোল করছি আমরা সেমি কনভার্টার দিয়ে, সেটাকেও কন্ট্রোল করছে সেমি কনভার্টার দিয়ে। এবং সেটা বলেছে এই কারেন্টটাকে বলেছে যে ম্যাক্সিমাম পসিবল ভ্যালুতে সেট করতে। তাহলে ফিল্ড রেজিস্ট্যান্সের মানটা দেওয়া আছে এইটা, এবং সেখানেও বলা আছে যে ফিল্ড কন্ট্রোল, ফিল্ডটা আবার ফিল্ড কারেন্ট এটাকেও আমরা কন্ট্রোল করছি কোথা থেকে, এসি সোর্স থেকে, এবং সেটা আবার সেই হাফ কন্ট্রোল দিয়ে অর্থাৎ সেমি কনভার্টার দিয়ে কন্ট্রোল করছি, কন্ট্রোল করছি না অ্যাকচুয়ালি অপারেট করছি। তাহলে সেটাও সেমি কনভার্টার লাগিয়ে ওই ডিসিটাকে তৈরি করে সেই ডিসিটাকে আমরা এখানে ফিড করছি, এবং ফিল্ড কারেন্টটাকেও আমরা ম্যাক্সিমাম পসিবল ভ্যালুতে সেট করছি, ম্যাক্সিমাম পসিবল ভ্যালুতে সেট করছি। এখন এই অবস্থাতে, এই অবস্থাতে এই যা যা প্যারামিটার দেখছিস তোরা, এই অবস্থাতে যদি লোড টর্কের মান হয় 50 নিউটন মিটার এবং সেটাকে যদি হয় 800 আরপিএম এ, যদি মোটরটা 800 আরপিএম এ ঘোরে,
যদি স্যার স্ক্রিনটা শেয়ার করে দিন। আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই অবস্থাতে যদি মোটরের উপরে 50 নিউটন মিটার লোড চালাতে হয় এবং মোটরের আরপিএম যদি 800 রাখতে হয়, মোটরের আরপিএম যদি 800 রাখতে হয়, তাহলে আমাকে এখান থেকে 1 নাম্বার ক্যালকুলেট করতে হবে ফিল্ড কারেন্টের মান কত রাখতে হবে। ফিল্ড কারেন্ট মানে আইএফ, এই মানটা কততে রাখতে হবে। এবং সেমি কনভার্টার যেটা ব্যবহার করছি আমরা, এই যে সেমি কনভার্টার যেটা আমরা ব্যবহার করছি, সেই সেমি কনভার্টারকে অপারেট করতে গেলে তো থাইরিস্টরকে ফায়ারিং অ্যাঙ্গেল দিতে হবে। তাহলে সেই ফায়ারিং অ্যাঙ্গেলের মানটাই বা কত? 2 নম্বর ফায়ারিং অ্যাঙ্গেল মানে আলফা, এই মানটা কি বা কততে রাখতে হবে। বল অঙ্কটা দেখে কি বুঝলি বল এবার তোরা। মনে হচ্ছে অঙ্কটা খুব সহজ হবে? কি মনে হচ্ছে বল? কি করে করব বল অঙ্কটা? তোরাই বল এবার কি করে করব আমি অঙ্কটা, কোন রাস্তা দিয়ে এগোবো? এই অঙ্কটা আমি কোন রাস্তা দিয়ে এগোবো বল? অঙ্কটা আবার বলছি, শোন ভালো করে, ভালো করে শোন অঙ্কটা। যে থার্ড সেমিস্টারে যে ডিসি মোটরের অঙ্ক করেছিলিস, আর সেই অঙ্ক থেকে এই অঙ্কর যে কতটা তফাৎ, এবার সেটা দেখ। ভালো করে সেপারেটলি এক্সাইটেড মোটরের সিঙ্গেল ফেজ সেমি কনভার্টারের ডায়াগ্রামটা ভালো করে মাথায় রাখ। দিয়ে অঙ্কটা দেখ কি বলেছে, যে একটা সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর দিয়েছে, যে মোটরটা হাফ কন্ট্রোল রেকটিফায়ারের মধ্যে দিয়ে তাকে কন্ট্রোল করছি। তাহলে হাফ কন্ট্রোল রেকটিফায়ার মানে এটা, সেটা দিয়ে আমরা কন্ট্রোল করছি। আর সেই হাফ কন্ট্রোল রেকটিফায়ারের ইনপুটটা কি হবে, এসি না ডিসি? নিশ্চয়ই এসি। তাহলে এসি যদি আমার ইনপুট হয় রেকটিফায়ারের, তাহলে সেই রেকটিফায়ারের ইনপুট ভোল্টেজটা দেওয়া আছে 230 ভোল্ট 50 হার্জ। এইবার এই যে সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরটা আমাদের কাছে আছে, সেই সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরের এই আর্মেচার রেজিস্ট্যান্সের মান, এই ইন্ডাকট্যান্সের মান এবং ফিল্ড রেজিস্ট্যান্সের মান দেখ বলে দিয়েছে।
আর্মেচার রেজিস্ট্যান্সের মান বলা আছে, ইন্ডাকট্যান্সের মানটাও বলা আছে, আবার ফিল্ড রেজিস্ট্যান্সের মানটাও বলে দেওয়া আছে। এবার যেহেতু আমাদেরকে লোড টর্ক নিয়ে কাজ করতে হবে, তাই মোটরের আমাদের স্টেডি স্টেট ইকুয়েশন নিয়ে কাজ করতে হবে। এখন দেখ মোটরের যে স্টেডি স্টেট ইকুয়েশন সেটা এটা, স্টেডি স্টেট মডেল থেকে তো আমরা এই ইকুয়েশনটাই পাই লোড টর্কের উপরে, স্পিড টর্কের উপরে। যে স্টেডি স্টেট ইকুয়েশন থেকে একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে কে এ, যেটাকে বলি আমরা মোটর ভোল্টেজ কনস্ট্যান্ট। সেই মোটর ভোল্টেজ কনস্ট্যান্টের মানটাও কিন্তু আমাদের বলে দেওয়া আছে কে এ, এবং ফিল্ড রেজিস্ট্যান্সের মানটাও বলা আছে। দিয়ে বলা হচ্ছে যে এই মোটরটাকে কন্ট্রোল করা হচ্ছে ফিল্ড কন্ট্রোল দিয়ে, ফিল্ড কারেন্ট দিয়ে কন্ট্রোল করা হচ্ছে। এখন ফিল্ড কারেন্ট দিয়ে যখন কন্ট্রোল করছি, তার মানে এই জায়গা থেকে কন্ট্রোলটা করছি। এখন এই ফিল্ডের যে সাপ্লাইটা দিয়ে আমরা জেনারেল সেটা ডিসি সাপ্লাই। এবার এই যে ডিসি সাপ্লাইটা ফিল্ডকে দিচ্ছি, সেই ফিল্ডের ডিসি সাপ্লাইটাও আমরা তৈরি করে দিচ্ছি ওই এসি সাপ্লাই থেকেই। তাহলে এসি সাপ্লাই থেকে যদি ফিল্ডের ডিসিটাকে তৈরি করি, তাহলে এখানেও তো একটা রেকটিফায়ার লাগবে। তাহলে সেই যে রেকটিফায়ারটা আমরা ব্যবহার করব, সেটাও কিনা বলে দেওয়া হয়েছে হাফ কন্ট্রোল বা সেমি কনভার্টার। সেটাও সে সেমি কনভার্টারই ব্যবহার করতে বলেছে। তাহলে সেটাও সেমি কনভার্টার, তাহলে সেখানেও ইনপুটটা একই রাখবো, কারণ সাপ্লাই ভোল্টেজ, এসি সাপ্লাই ভোল্টেজ যেটা দেওয়া আছে সেই ভোল্টেজটা সেখানেও রাখবো আমরা, সেখানেও আমরা সেই এসি সাপ্লাই ভোল্টেজটাকে রাখবো। এবার বলেছে যে এই মোটরটার ওপরে আমরা লোড দেব, যে লোডের মানটা বলা আছে 50 নিউটন মিটার, আর মোটরটাকে ঘোরাবো আমরা 800 আরপিএম এ। মোটরটাকে আমরা ঘোরাবো 800 আরপিএম এ। তাহলে এই লোডের জন্য মোটরের এই রাস্তা দিয়ে যে কারেন্টটাকে ঢোকাতে হবে ফিল্ডে, সেই ফিল্ড কারেন্টের মানটা কত হবে? 1 নাম্বার, সেই ফিল্ড কারেন্টের মানটাকে বের করতে বলেছে 1 নাম্বার। 2 নাম্বার বের করতে বলেছে এই যে রেকটিফায়ারটা আছে আর্মেচারের দিকে, যে রেকটিফায়ারটা আছে, সেই রেকটিফায়ারটাকে অন করতে গেলে আমাকে থাইরিস্টারকে তো ফায়ারিং অ্যাঙ্গেল দিতে হবে আলফা। সেই ফায়ারিং অ্যাঙ্গেল আলফার মান কত হবে, অর্থাৎ ফায়ারিং অ্যাঙ্গেল আলফার মানটা কত হবে? বল অঙ্কটা আমরা কোথা থেকে কিভাবে শুরু করব? অঙ্কটাকে আমরা কোথা থেকে কিভাবে শুরু করব? তোরা 2 মিনিট ভাব, অঙ্কটা 2 মিনিট তোরা ভাব দিয়ে আমাকে বল যে কিভাবে আমরা শুরু করব। ঠিক যে 4টে ইকুয়েশন আছে, সেই 4টে ইকুয়েশন থেকে আমি আর দেখাচ্ছি, সেই জায়গা থেকে দেখ। সেই জায়গাটা যে 4টে ইকুয়েশন আমাদের ছিল,
যে চারখানা ইকুয়েশন থেকে আমি এক জায়গায় লিখেছিলাম, এই তো। এটা আমার স্টেডি স্টেট মডেল থেকে ইকুয়েশন। এটা আমার স্টেডি স্টেট মডেল থেকে চারখানা ইকুয়েশন। এই চারখানা ইকুয়েশন ধরেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। এবার বলবি না যে স্যার এই চারখানা ইকুয়েশন কোথা থেকে এলো, কিভাবে এলো, আবার যেন ঘুরে বলিস না কেউ। আমাদের যে স্টেডি স্টেট মডেলটা আছে, তোদেরকে দেখ তখনই বলেছিলাম আমরা যা কিছু অ্যানালিসিস করব এর পরবর্তীকালে সমস্ত কিছু অ্যানালিসিসটা হবে স্টেডি স্টেট মডেলের উপরে ডিপেন্ড করে। মনে পড়ছে? তাহলে স্টেডি স্টেট মডেলের উপরে যদি ডিপেন্ড করে আমার এই চারটে ইকুয়েশনের মধ্যে থেকে আমাকে কি বার করতে বলেছে, মোটরের উপরে লোড দেওয়া হয়েছে এই পরিমাণ, আর মোটরকে ঘোরাতে হবে এই পরিমাণ স্পিডে। তার মানে লোড টর্ক বা স্পিড টর্কের এই হিসাব মেনে চলতে হবে আমাকে। আমাকে স্পিড টর্কের হিসাব মেনে চলতে হবে। তাহলে স্পিড টর্কের হিসাব যদি আমাকে মেনে চলতে হয়, তাহলে স্টেডি স্টেট মডেল থেকে একটা কথা বলতো, যখনই মোটর ঘুরবে, না ঘুরলে তো আমি লোড দিতে পারবো না। প্রথমে এই কথাটা বল যে মোটরকে যদি না ঘোরে তাহলে মোটরের উপরে লোড দিতে পারবো? তাহলে মোটর যখনই ঘুরবে লোড দেওয়ার জন্য, বা মোটরের উপর যখনই লোড দেবো, মোটর যখনই ঘুরবে 800 আরপিএম এ, মোটর তো প্রথমত কিছুটা ব্যাক ইএমএফ তৈরি করবে, না তৈরি করবে না? তাহলে সেই যে কত পরিমাণ মোটর ব্যাক ইএমএফ তৈরি করবে, কত পরিমাণ স্পিড থাকলে কত পরিমাণ ব্যাক ইএমএফ তৈরি করবে, তার দেখ একটা স্টেডি স্টেট ইকুয়েশন আমাদের কাছে আছে, ইবি ইজিক্যাল টু কে এ ফাই ওমেগা। তাহলে এই ইকুয়েশনটা আমাদের এখানে দরকার। আমাদের এই অঙ্কটা করতে গেলে প্রথমত ইকুয়েশন আমাদের দরকার। এই অঙ্কটা করতে গেলে প্রথম যে ইকুয়েশনটা আমাদের দরকার সেটা হচ্ছে ইবি ইজিক্যাল টু কে এ ফাই ওমেগা। এটা আমাদের প্রথমে দরকার। এবং টর্কের মান যেহেতু বলা আছে, তাহলে টর্কেরও দেখ একটা স্টেডি স্টেট মডেল থেকে একটা ইকুয়েশন আমাদের কাছে আছে। টর্কেরও দেখ একটা স্টেডি স্টেট মডেল থেকে আমাদের একটা ইকুয়েশন আছে, যেটা হচ্ছে টর্ক ইজিক্যাল টু কে এ ফাই আই এ। তাহলে টর্কেরও একটা ইকুয়েশন আমাদের কাছে আছে, যেটা হচ্ছে কে এ ফাই আই এ। এই দুটো হবে আমাদের কাছে মেন ইকুয়েশন। এই দুটো হবে আমাদের কাছে মেন ইকুয়েশন। এই দুটোর উপরে মেন ভরসা করে আমাদেরকে দাঁড়াতে হবে, এই দুটো ইকুয়েশনকে মেন ভরসার উপর। এবার ভালো করে দেখ, আমাদের যাই বলেছে, আমাদের দেখ যে সাপ্লাইটা দিয়েছে সেই সাপ্লাইটা এসি, আর সেমি কনভার্টার ব্যবহার করে মোটরটাকে চালাতে দিয়েছে। তাহলে এসি সাপ্লাইয়ের উপরে সেমি কনভার্টার ব্যবহার করার ফলে মোটরের এখানে যে ভোল্টেজই থাকুক না কেন, সেটা তো এসি সাপ্লাই। তাহলে তার করেসপন্ডিং এই এ আর বি পয়েন্টে যে সাপ্লাইটা তৈরি হবে, ভোল্টেজটা তৈরি হবে, রেকটিফায়ার যেটা তৈরি করে দেবে মোটরকে, সেটা কোন হিসাবে দেবে? ই এ আলফা এ হিসেবে দেবে তো, ই এ আলফা এ হিসেবে দেবে।
আর ইএ আলফার ইকুয়েশনটা কি ছিল? ভিএম বাই পাই 1 প্লাস কস আলফা। তাহলে এই ইকুয়েশন মতো এখানে যে ভোল্টেজই থাকুক না কেন, সেই ভোল্টেজের উপরে দাঁড়িয়ে এই ইকুয়েশন মতো এই পয়েন্টে ভোল্টেজটা পাবো যে মোটরকে দেব। তাহলে এই ইকুয়েশনটাও দরকার আমাদের, কারণ আমার সাপ্লাই এসি আর ডিসি মোটর মোটর ঘোরাতে হবে। তাহলে ডিসি সাপ্লাই ডিসি ভোল্টেজ তৈরি করে তো মোটরকে দিয়ে ঘোরাবো, আমি তো আর এসি সাপ্লাই দিয়ে ঘোরাবো না। তাহলে এই ইকুয়েশনটাও আমাদের দরকার, অর্থাৎ ইএ পাই বা ইএ আলফা ইজিক্যাল টু ইএ আলফা ইজিক্যাল টু হচ্ছে আমার ভিএম বাই পাই 1 প্লাস কস আলফা। এই ইকুয়েশনটাও আমাদের দরকার। হলো, এই ইকুয়েশনটা আমাদের দরকার। এবার একটা জিনিস দেখ, প্রথমে অঙ্কটা ভালো করে পড় আরেকবার। প্রথমে আমাদেরকে কি বার করতে বলেছে? ফিল্ড কারেন্টের মান বার করতে বলেছে, তাই তো? আমাদেরকে প্রথম টার্গেটটা দিয়েছে ফিল্ড কারেন্টের মান কত। তাহলে ফিল্ড কারেন্টের মানটা বের করার জন্যে আমাদের কন্ডিশনটা কি কি দিয়েছে ভালো করে লক্ষ্য কর। ফিল্ড কারেন্টের জায়গা থেকে ফিল্ড কারেন্টের মানটা বের করার জন্য ফিল্ড কারেন্টের কন্ডিশনটা দিয়েছে, সেই ফিল্ড কারেন্টটাও কন্ট্রোল করছে এসি সোর্স থেকে। মানে স্যার রেজিস্ট্যান্সটা তো দেওয়া আছে। আগে আগে বোঝ ভালো করে, আগে আমি যেটা বলছি সেটা আগে ভালো করে বোঝ। ফিল্ড কারেন্টটাও কন্ট্রোল হচ্ছে এসি সোর্স থেকে, এবং সেখানেও ব্যবহার করা হয়েছে সেমি কনভার্টার। এবং বলেছে ফিল্ড কারেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম পসিবল ভ্যালুতে সেট করতে। আবার বোঝ ভালো করে, আবার বলছি। ফিল্ড কারেন্টের মান যেহেতু আমাদেরকে প্রথম টার্গেট দিয়েছে বের করতে, তাই এবার ফিল্ড কারেন্টের জায়গা থেকে আসছি। ফিল্ড কারেন্টের জায়গাটা কি বলেছে দেখ। ফিল্ড কারেন্টটাও বলেছে কন্ট্রোল করছে এসি সোর্স থেকে, এবং সেটা কন্ট্রোল হচ্ছে সেমি কনভার্টার দিয়ে। বেশ, এইটুকু আগে বুঝি। তার মানে এই সার্কিটের উপরে চিন্তা কর, এখানে যে সোর্সটা আছে সেটা কি? ডিসি। আমরা ছবিতে এখানে যে এই ছবিতে যেটা দেখিয়েছি সেটা তো এখানে ডিসি সাপ্লাই আছে, কিন্তু এই ডিসি সাপ্লাইটাকেও তৈরি করেছে ওরা এসি থেকে, অর্থাৎ এই জায়গাটা আরেকটা রেকটিফায়ার ব্যবহার করেছে, এবং সেই রেকটিফায়ারটাও অবশ্য সেমি কনভার্টার, এবং সেই রেকটিফায়ারের ইনপুটটাও এসি। তাহলে এখানকার রেকটিফায়ারের ইনপুট যে সেটাই ব্যবহার করব, এখানকার রেকটিফায়ারের ইনপুট তো সেটাই ব্যবহার করব না, আলাদা ব্যবহার করব? এখানেও সেই রেকটিফায়ার ইনপুটটাই ব্যবহার করব। তাহলে এখানে যে এসিটা ইনপুট থাকবে তার সাপেক্ষে তো আমাকে এই ভিএফটা তৈরি করতে হবে। তাহলে এখানে যে ভিএফটা তৈরি হবে সেটাও তো সেমি কনভার্টারের হিসাবেই তৈরি হবে, সেটাকেও তো আমাদেরকে সেমি কনভার্টারের হিসাবেই তৈরি করতে হবে, নাকি বল? না, সেমি কনভার্টারের ফর্মুলা মেনেই তৈরি করতে হবে, কারণ সেমি কনভার্টার দিয়েই কন্ট্রোল করতে বলেছে। তাহলে সেমি কনভার্টারের ইকুয়েশন মেনেই তৈরি করতে হবে। তাহলে ভিএফ এর ইকুয়েশনটা কি হবে? আমি যে ভিএফটা তৈরি করব সেই ভিএফ এর ইকুয়েশনটাই বা কি হবে বল? এটাও তো সেমি কনভার্টারের ইকুয়েশন। তাহলে ভিএফ এর ইকুয়েশনটা তো এটাই হবে, ভিএম বাই পাই 1 প্লাস কস আলফা। এই ফর্মুলা দিয়েই তো আমি ভিএফটা তৈরি করব। করবো কি করবো না বল, এটুকু বুঝতে পারলি কি পারলি না বল আগে। পেরেছিস বুঝতে? স্যার আরেকবার বলুন না। আর একবার বলবো। অঙ্কটা কি বলেছে দেখ, ফিল্ড কারেন্টটাকে আমরা কন্ট্রোল করছি এসি সোর্স থেকে,
ফিল্ড কারেন্টটাকে আমরা কন্ট্রোল করছি এসি সোর্স থেকে। এখন একটা ডিসি মোটরের ফিল্ডে যে সাপ্লাইটা দিই সেটা এসি না ডিসি আগে বল? আমরা একটা ডিসি মোটরের ফিল্ডে যে সাপ্লাইটা জেনারেলি আমরা দিই সেটা এসি সাপ্লাই না ডিসি সাপ্লাই? এসি ম্যাগনেট তৈরি সাপ্লাই করার জন্য, ম্যাগনেট তৈরি করার জন্য সেটা দিই আমরা ডিসি সাপ্লাই। ডিসি মোটরের ম্যাগনেট তৈরি করার জন্য ফিল্ড কয়েলকে দিতে হয় ডিসি সাপ্লাই। কিন্তু আমাদের অঙ্কটাতে কি দিয়েছে? ফিল্ডে যে কারেন্টটা যাবে সেটা যাবে এসি সোর্স থেকে। তাহলে এসি সোর্স থেকে তো ডাইরেক্ট ফিল্ডে কারেন্ট ঢুকতে পারবে না, কারণ ফিল্ডে কারেন্টটা ডিসি হয়ে ঢুকতে হবে। তাহলে এসি থেকে ঢুকবে, তাহলে এসি থেকে ডিসি তৈরি করব, দিয়ে কারেন্টটাকে ঢোকাবো। এবার এখানে যে এসি থেকে ডিসি তৈরি করার জন্য যে সার্কিটটা ব্যবহার করতে হবে সেটাকেও বলে দিয়েছে সেমি কনভার্টার দিয়ে, সেটাকেও বলে দিয়েছে সেমি কনভার্টার দিয়ে। তাহলে এখানে যখন কারেন্টটা ঢুকবে, তাহলে এখানে যদি ভোল্টেজটা না পায় তাহলে কি কারেন্টটা ঢুকবে? ফিল্ডে যদি ভোল্টেজটা না থাকে তাহলে কি কারেন্ট ঢুকবে? তাহলে তো কারেন্টটা পাঠানোর আগে ভোল্টেজ তৈরি করতে হবে। তাহলে ভোল্টেজটা কোথা থেকে তৈরি করব? এসি থেকে। তাহলে যে এসিটা আমরা ব্যবহার করব সেটাও সেমি কনভার্টার। যে এসিটা ব্যবহার করব সেটা সেমি কনভার্টারকে দেব, সেমি কনভার্টার এই ভোল্টেজটা তৈরি করবে, দিয়ে সেখান থেকে এই কারেন্টটা ঢুকবে। তাহলে সেমি কনভার্টার এই ভোল্টেজটাকে তৈরি করতে হবে সেমি কনভার্টারে। সেমি কনভার্টারকে তো এই ভোল্টেজটা তৈরি করতে হবে এসি সোর্স থেকে। ডিসি, এইটা তো ডিসি ভোল্টেজ। তাহলে সেমি কনভার্টার যেটা তৈরি করবে সেটা ডিসি ভোল্টেজ, কিন্তু কোথা থেকে তৈরি করবে? এসি থেকে। তাহলে সেমি কনভার্টার ডিসি ভোল্টেজ যখন তৈরি করে এসি থেকে, তখন তো এই হিসেবেই তৈরি করে, এই ফর্মুলাতেই তৈরি করে। তাহলে এখানেও যে ভিএফটা তৈরি হবে ফিল্ডের জন্য, সেটাও তো সেই সেমি কনভার্টারের ইকুয়েশন মেনেই, এই ইকুয়েশন থেকেই তো তৈরি হবে ফর ফিল্ড সার্কিট, নয়? বল হবে কি হবে না? তোরা জানিস তো পড়াশোনাটা করছিস না বলে তোদের এই গন্ডগোলটা লাগছে। বুঝতে পারলি না বল না, ছবিটা করতে হবে এখানে। বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার। এবার দেখ কি বলেছে, ফিল্ডের কারেন্টটাকেও আবার সেট করতে হবে ম্যাক্সিমাম পসিবল ভ্যালুতে। ফিল্ডের কারেন্টটাও আবার সেট করতে হবে ম্যাক্সিমাম পসিবল ভ্যালুতে, অর্থাৎ আমি এখানে লিখবো প্রথমে ফর দা field current, for the maximum possible field current, for the maximum possible field current। এখন বলতো এই সার্কিট থেকে এই কারেন্টটা যত বেশি হবে, এই ভোল্টেজটাকে যত বেশি রাখবো এই কারেন্টটাও তো তত বেশি হবে, না হবে না? এই ভোল্টেজটা যত বেশি করব এই কারেন্টটা তত বেশি হবে কি হবে না বল? হবে স্যার। হবে, কারণ এখানে তো আমার ওহমস ল কাজ করবে। তাহলে এই ভোল্টেজটাকে যত বেশি করতে পারবো এই কারেন্টটা তত বেশি হবে। তাহলে এই কারেন্টটা বেশি রাখার জন্য প্রথম টার্গেটটা আমাকে এই ভোল্টেজটাকে বেশি তৈরি করতে হবে। তাহলে সেই জন্যই বলছি ফর দ্য ম্যাক্সিমাম পসিবল ফিল্ড কারেন্ট, অর্থাৎ আইএফ ম্যাক্স
এটা কখন হবে? যখন আমি ভিএফ কেও ম্যাক্স বানাতে পারবো, ঠিক? এবার বল ভিএফ যেটা তৈরি হচ্ছে সেটা তো সেমি কনভার্টারের দিয়ে, অর্থাৎ ভিএম বাই পাই 1 প্লাস কস আলফা এই ফর্মুলা দিয়ে তৈরি হচ্ছে। তাহলে এই জায়গা থেকে বলতো ভিএফ ম্যাক্স কখন তৈরি হবে? যখন স্যার আলফার মান 0 ডিগ্রি হবে। আলফার মান যদি আমি 0 ডিগ্রিতে রাখি, অর্থাৎ আলফা যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলেই ভিএফ আমার ম্যাক্স তৈরি হবে। আর সেই মানটা কত হবে? এই ইকুয়েশন থেকে সেই মানটা কত হবে? 2 vm/π। কারণ আলফার মান যদি 0 ডিগ্রি করি তাহলে কস আলফা মানে কস 0 ডিগ্রি মানে 1, 1 এ 1 এ 2, 2 ভিএম বাই পাই, অর্থাৎ 2 ভিএম বাই পাই। এই হিসাবে তাহলে আমার ভি ম্যাক্সটাকে তৈরি করতে হবে। এবার দেখি ভি ম্যাক্স এর মানটা কত হবে তাহলে। আমাকে দেখ এসি ভোল্টেজ যেটা দিয়েছে, আমার যেটা সাপ্লাই ভোল্টেজ যেটা দেওয়া আছে, সাপ্লাই ভোল্টেজ যেটা দেওয়া আছে সেটা দেখ দেওয়া আছে 230 ভোল্ট 50 হার্জ। এটা এসি তো না ডিসি বল? এটা এসি, ঠিক না ভুল? এটা এসি না ডিসি? এখন বলতো এসির এই ভোল্টেজটা কি ভ্যালুতে দেওয়া আছে, কোন ফর্মে দেওয়া আছে? অ্যাভারেজ ভ্যালু না আরএমএস ভ্যালু? এসির এই ভোল্টেজটা কোন ফর্মে দেওয়া আছে, অ্যাভারেজ ভ্যালুতে না আরএমএস ভ্যালুতে? কোন ফর্মে দেওয়া আছে বল, অ্যাভারেজ ভ্যালুতে না আরএমএস ভ্যালুতে? স্যার আরএমএস। আরএমএস। নিশ্চয় দেখো 230 ভোল্ট যখন বলেছে তার মানে 230 ভোল্টটা মেজারমেন্ট করে পেয়েছে বলেই তো বলেছে। মেজার্ড ভ্যালু অলওয়েজ আরএমএস ভ্যালু। কোন ইনস্ট্রুমেন্টে যখন আমরা মেজার করি মেজার্ড ভ্যালু অলওয়েজ আরএমএস ভ্যালু। তাহলে এটা আমাদের কাছে এখন আরএমএস ভ্যালু। এবার আমি যে ফিল্ড ভোল্টেজটা ম্যাক্সিমাম তৈরি করব, যার ইকুয়েশনে এই ভ্যালুটা কি ভ্যালুতে দেওয়া আছে? ভিএমটার মানেটা কি? এভারেজ ভ্যালু। অ্যাভারেজ ভ্যালু না ম্যাক্সিমাম ভ্যালু? এখন আরএমএস ভ্যালুর সাথে ম্যাক্সিমাম ভ্যালু একটা সম্পর্ক আছে, কি বলতো? √2 ইন্টু আরএমএস ভ্যালু। ঠিক করে বল। আমরা এটা জানি যে ভি আরএমএস ইজ ইকাল টু ভিএম বাই √2। জানি না? এসি ইকুয়েশন থেকে, এসি সাপ্লাই থার্ড সেমিস্টার এসির ইকুয়েশন থেকে। তাহলে এই জায়গা থেকে ভিএম ইজ ইকাল টু আমি কি বলতে পারি? √2 ইন্টু ভি আরএমএস বলতে পারি। এবার সেটাই যদি হয় তাহলে ভিএফ ম্যাক্স এই ইকুয়েশনটা তাহলে কি দাঁড়াবে? 2 ভিএম বাই পাই
তাহলে ভিএম এর জায়গাতে আমি এটা লিখবো এখন 2 RMS √2 RMS, তাহলে 2 ইন্টু √2 ইন্টু ভি RMS বাই পাই। এবার মানগুলো বসা, দেখ 2, তারপরে √2 ইন্টু ভি RMS মানে সাপ্লাই ভোল্টেজের RMS ভ্যালু কত দেওয়া আছে 230, আর পাই মানে 3.14 করে বল ফিল্ড ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালুর মানটা কত, হিসাব করে বল কত হচ্ছে। ফিল্ড ভোল্টেজের ম্যাক্সিমাম মানটা কত হচ্ছে বল হিসাব করে। স্যার 207.07। কত 207.07, 207.07 ভোল্টেজ। তাহলে এই পরিমাণ ভোল্টেজ ফিল্ডে ঢুকছে, অর্থাৎ আমার রেকটিফায়ারের আগে দেওয়া আছে 230, কিন্তু এই জায়গাতে তৈরি হচ্ছে 207 ভোল্ট। 207 ভোল্ট এখানে তৈরি হচ্ছে ডিসি হিসাবে। সেই ডিসি সাপ্লাইটা এবার ফিল্ডে এবার কারেন্ট ঢোকাচ্ছে, এবং সেই ফিল্ড সার্কিটে রেজিস্ট্যান্স কাজ করছে আরএফ। তাহলে এবার ফ্রম ফিল্ড সার্কিট আমি এই জায়গা থেকে বলতে পারি ভিএফ ইজিক্যাল টু আইএফ ইন্টু আরএফ। এবার বল আমি ফিল্ড সার্কিট থেকে বলতে পারি ফ্রম ফিল্ড সার্কিট থেকে আমি এটা বলতে পারি যে ভিএফটা তো ইনপুট, সেখান থেকে আইএফ ইন্টু আরএফ বলতে পারি বল, না পারি না? তাহলে এখান থেকে আইএফ ইজিক্যাল টু আইএফ এর মান, আইএফ তাহলে ভিএফ যদি ম্যাক্সিমাম হয় তাহলে আইএফটাও তো ম্যাক্সিমামই হবে। তাহলে আইএফ ইজিক্যাল টু বলতে পারি ভিএফ বাই আরএফ বলতে পারি তো। তাহলে ভিএফ এর মান দেখাচ্ছে 207.07। এখানে পয়েন্ট কিন্তু খুব ফ্যাক্টর এখানে এই ড্রাইভস এর অঙ্কতে পয়েন্টের মান কিন্তু পয়েন্টের ভ্যালু কিন্তু বাদ দিবি না। আরএফ এর মান কত দেওয়া আছে, ফিল্ড রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 104 ওহম। বল তাহলে এখানে 104, তাহলে বল ফিল্ড কারেন্টের মান কত হবে। আমি ক্যালকুলেটরটা নামাইনি, তোরা করতে একটু। 1.99। 1.99 অ্যাম্পিয়ার। তাহলে দেখ ফিল্ড কারেন্টের মান পেয়ে গেলাম 1.99 অ্যাম্পিয়ার। প্রথম টার্গেট আমার ফিল আপ হলো। তাহলে বল প্রথম টার্গেটটা আমি ফিল আপ করলাম, কত সহজে করলাম বল। অঙ্কটা আমার জাস্ট একটা টাইপের একটা উত্তর বেরোলো। অঙ্কটা করার জন্য আমাকে কতটা সহজ প্রসেসে এলো, মাথায় আনতে পারবি তো এইসব নলেজ গুলো মাথাতে পরপর পরীক্ষার সময়। কিরে মাথায় আনতে পারবি তো পরপর? দ্বিতীয় নাম্বার কি বলেছে, ফায়ারিং অ্যাঙ্গেল বের করতে। কোন ফায়ারিং অ্যাঙ্গেলটা? এখানকার ফায়ারিং অ্যাঙ্গেলের মান বের করতে, কারণ এখান তো ম্যাক্সিমাম পসিবল ভ্যালু 0 ডিগ্রিতে ফায়ারিং করছি। এই জায়গাকার ফায়ারিং অ্যাঙ্গেলের মান তো 0 ডিগ্রি পেয়ে গেলাম আমরা। তাহলে নিশ্চয়ই এখানকার ফায়ারিং অ্যাঙ্গেলের মান যদি 0 ডিগ্রি হয় তাহলে তোকে তো আর তো ওটাকে নতুন করে জানতে চাইবে না। এবার জানতে চেয়েছে তোকে এই যে রেকটিফায়ারটা ব্যবহার করছে আর্মেচার সাইডে, সেই আর্মেচার সাইডে রেকটিফায়ারটা ব্যবহার করার জন্য মোটরকে যখন 50 নিউটন মিটার লোড দেওয়া হবে
মোটরকে যখন 800 আরপিএম এ ঘোরানো হবে তখন এই জায়গাতে কত ভোল্টেজ তৈরি করতে হবে, এই জায়গাকার ভোল্টেজের মান কত তৈরি করতে হবে। সেই ভোল্টেজটা তৈরি করার জন্য এখানে কত ভোল্টেজ আছে আর তার জন্য এখানে কত ফায়ারিং অ্যাঙ্গেল দিতে হবে। এখন বল এই জায়গাতে যে ভোল্টেজটা আমি দেব এ আর বি পয়েন্টে, যে ভোল্টেজটা আমি এখানে দেব সেই ভোল্টেজটা নিয়ে প্রথমত মোটর ঘুরবে, সেই ভোল্টেজটা নিয়ে প্রথমত মোটর ঘুরবে তো, আর মোটর যখনই ঘুরবে তখনই ব্যাক ইএমএফ তৈরি করবে, আর ব্যাক ইএমএফ সর্বদা তৈরি করবে স্পিডের উপরে ডিপেন্ড করে। মনে পড়ছে নাকি মনে পড়ছে না বল? কারণ ইবি এর ফর্মুলা, ইবি এর ফর্মুলাতে দেখ ফাই জেড এন বাই 60 ইন্টু পি বাই এ। তাহলে এই যে ব্যাক ইএমএফ তৈরি করার জন্য এন কে দরকার, ব্যাক ইএমএফ পাওয়ার জন্য এন কে তো আমার দরকার। আর ফাই কোথা থেকে তৈরি হচ্ছে? ফিল্ড থেকে। ফিল্ড কারেন্টের মান পেয়ে গেছি, সেখান থেকে ফাই তৈরি করব, ফাই এর মান পেয়ে যাব। মোটর কনস্ট্যান্টের মান বলে দেওয়া আছে, মানে জেড পি এ 60 এগুলো সব মান দেখ একত্রিত করে মান বলে দেওয়া আছে, যেটা মোটর ভোল্টেজ কনস্ট্যান্টের মান বলে দেওয়া আছে। তাহলে ফাই এর মানটা পেয়ে যাব আমি ফিল্ড সার্কিটের কারেন্ট থেকে, জেড পি এ 60 মানটা পেয়ে যাব আমি কে এ অর্থাৎ মোটর কনস্ট্যান্ট, মোটর ভোল্টেজ কনস্ট্যান্টের মান থেকে। তাহলে ইবি তৈরি তো হবে আমার এন এর উপরে ডিপেন্ড করে, না হবে না বল? তাহলে এন যদি বাড়ে তাহলে ইবি বাড়বে, এন যদি বাড়ে তাহলে ইবি বাড়বে। স্পিড যদি বাড়ানো হয় মোটরকে, অর্থাৎ মোটরের ব্যাক ইএমএফ অলওয়েজ তৈরি হবে স্পিডের ওপরে, যে কারণে মোটরের স্পিডটাকে দেওয়া আছে, লোডের সাথে মোটরের স্পিড দেওয়া আছে। বোঝা গেল? লোডের সাথে মোটরের স্পিড দেওয়া আছে। এবার এই জায়গা থেকে দেখ আমরা মোটরের একটা টর্কের ইকুয়েশন পেয়েছি, যেহেতু টর্কের সাথে স্পিডের জায়গাতে এবার আসবে। দেখ আমাদের টর্কের একটা ইকুয়েশন আমাদের জানা আছে, টর্ক ইজিক্যাল টু কে এ ফাই আই এ। এবার সেটা নিয়ে শুরু করি ইকুয়েশনটা, যেহেতু টর্কের জায়গাতে ঢুকছি। এবার আমি তো টর্ক দেবো, তো আমি তো টর্কের সাপেক্ষে তো ফায়ারিং অ্যাঙ্গেলটা দেবো, তাহলে টর্ককে নিয়ে কাজ করতে লাগবে। তাহলে মোটরকে যখন আমি টর্ক দেব, তাহলে টর্ক ইজিক্যাল টু আমার দেখ ইকুয়েশনটা কি, কে এ ফাই আই এ। এটা আমার টর্কের দিক থেকে ইকুয়েশন। এইবার একটা জিনিস লক্ষ্য কর, সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরের ক্ষেত্রে ভালো করে বলতো, এই কারেন্ট যত বাড়বে, এই ভোল্টেজকে যত বাড়াবো কারেন্ট তত বাড়বে, কারেন্ট যত বাড়বে ফ্লাক্স তত বাড়বে। অর্থাৎ ভোল্টেজের সাথে কারেন্ট সমানুপাতিক, কারেন্টের সাথে ফ্লাক্স সমানুপাতিক, একটা সম্পর্ক মেনে চলেছে। এই সমানুপাতিক সম্পর্ককে আমরা বলি লিনিয়ার রিলেশনশিপ। এই সমানুপাতিক সম্পর্ককে আমরা বলি লিনিয়ার রিলেশনশিপ। তাহলে এই জায়গা থেকে আমরা একটা কথা বলতে পারি, যেহেতু ফাই সমানুপাতিক আইএফ, অর্থাৎ ফাই বাড়াতে গেলে আইএফ বাড়াতে হবে। আবার দেখ আইএফ সমানুপাতিক ফাইও আমরা বলতে পারি, অর্থাৎ সেই জায়গা থেকে আইএফ বাড়ালেই ফাই বাড়বে। অর্থাৎ ফাই এর সাথে আইএফ এর একটা ডাইরেক্ট সম্পর্ক আছে। যেহেতু ফিল্ড কারেন্টের সাথে ফ্লাক্সের একটা ডাইরেক্ট সম্পর্ক আছে, তাই আমরা টর্কের এই জায়গা থেকে ফাই এর জায়গাতে আমরা লিখতে পারি আইএফ, অর্থাৎ এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি কে এ
IF ইন্টু IA। এটা ফর লিনিয়ার রিলেশনশিপের জন্য আমরা লিখতে পারি। এটা লিখতে পারি ফর phi and IF লিনিয়ার রিলেশনশিপ। এটাকে আমরা লিনিয়ার রিলেশনশিপের জায়গা থেকে লিখতে পারি। তাহলে দেখ এই ইকুয়েশনে টর্কের মান আমাদের দেওয়া আছে যে কত লোড দেব, মোটর কনস্ট্যান্টের মান দেওয়া আছে, ফিল্ড কারেন্টের মান আমরা আগের জায়গা থেকে পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই লোড চালানোর জন্য মোটরের আর্মেচারে কত কারেন্ট ঢুকবে সেটা আমরা বলতে পারছি। তাহলে এখান থেকে দেখ আমরা হিসাব করতে পারি IA ইজিক্যাল টু টর্ক বাই KA ইন্টু IF। তাহলে টর্ক আমরা লোড কত চালাবো বলেছি 50 নিউটন মিটার। কে এর মান দেখ আমাদের অঙ্কতে বলে দেওয়া ছিল 0.9। ফিল্ড কারেন্টের মান আমরা কত পেলাম আগের অঙ্কতে, আগের জায়গাতে 1.99। তাহলে এটা করে কত অ্যাম্পিয়ার কারেন্ট আসছে বলতো? একশো 6.66। 106 না তো, এত আসবে না, ভুল হ্যাঁ স্যার এটাই আছে। 27.9 হ্যাঁ 27.9 27.9 অ্যাম্পিয়ার। কি করে 106 এলো? যাদের 106 এসছে সেটা কি করে এসছে আমি বলে দিচ্ছি। ক্যালকুলেটরে মারা ভুল। না না, পরীক্ষাতে তোরা এই ভুলটাই করবি। আমি এই ভুলটা পরীক্ষাতে বহুবার দেখেছি, একাধিকবার দিয়ে মানে 100 বারের বেশি দেখেছি ছেলেদের কাছে। এই জায়গাতেই ভুলটা করে হিসেব করতে। আমি অঙ্ক ক্যালকুলেটরটা আমাকে না নামালে আর হচ্ছে না, কারণ এটা এই জায়গাটা তোদেরকে দেখাই। যার 106 এসছে সে কি করেছিস দেখ, আমি বলে দিচ্ছি। দেখ 50কে প্রথমে 0.9 দিয়ে ভাগ করেছে, শিওর বলে দিচ্ছি এটাই করেছে। 50কে 0.9 দিয়ে ভাগ করেছে। তাকে আবার কি করেছে বল, এবার কি করেছিস? দিয়ে তাকে গুণ করেছে 1.92 দিয়ে। দেখ 106.6, মানে এটাকে এটা দিয়ে ভাগ করলো, দিয়ে এটা দিয়ে গুণ করলো। আরে এটা নিচে আছে না উপরে আছে ইকুয়েশনের? এইটা তো ব্র্যাকেটের মধ্যে যদি নিয়ে নিস তাহলে তো সমাধানটা মিটে গেল তোদের গল্পের। হ্যাঁ স্যার ব্রেকেট দিতে ওইরকমই আসছে। এটা আসছে তো? হ্যাঁ স্যার। তাহলে তোরা এই ভুলটাই কিন্তু করবি পরীক্ষাতে। এটা করা উচিত কি জানিস তো, 50কে ভাগ করব 0.9 দিয়ে, যেটা পেলাম, তাহলে এটার সাথে এটা ভাগ হলো। এবার বলতো এটা তো নিচের গুণে আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই ভ্যালুটা 50-এর উপরে আছে না নিচে আছে? নিচে স্যার। নিচে আছে, তাহলে সেও তো 50 কিন্তু 50-এর সাথে ভাগ হবে। তাহলে উত্তর এটার সাথে এটা করে যেটা রেজাল্ট বেরোলো সেইটা এটা দিয়ে ভাগ হবে, গুণ নয়। এখানে গুণ আছে বলে তোরা গুণ করে দিচ্ছিস তা নয়, এটা ভাগ হবে। দেখ ভাগ হবে
1.92 পয়েন্ট। আমার রেজাল্ট বেশি এলো কেন রে? 27.9। স্যার এটাই এসছে 28 এটাই এসছে। কে জি বলে 27.9। না স্যার 28.93। 93। আচ্ছা 28.93। তাই তো এসছে। তাহলে এইভাবে করতে হয় এটাকে। সব থেকে ভালো এই জায়গা থেকে গন্ডগোল পাওয়া মুক্ত করার জন্য প্রথমে এটা করবি 50 ভাজিত এই দুটোকে গুণ করে নে। এই দুটো যেহেতু নিচে গুণে আছে তাই 0.9 ইন্টু 1.92 এই দুটোকে গুণ করে নে। দেখ আসছে কত? 1.78 মানে 1.73। বল এবার। বলছি স্যার ওটা 1.92 না, ওটা 1.99 ছিল। ওই জন্য 1.99। 27 আসছে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ 1.99 ওই ই তো জন্য ছিল। 27 আসছে। আবার ভুল হলো এখানে একটা। 99 1.79 তাহলে এটা আসবে 27.9 অ্যাম্পিয়ার। এটা তো 1.99 ই ছিল। তাহলে 27.9 অ্যাম্পিয়ার যেটা পেলাম সেটা কি মান পেলাম? আর্মেচার কারেন্টের। অর্থাৎ এই 50 নিউটন মিটার লোড চালানোর জন্য এই রাস্তা দিয়ে যে কারেন্টটা ঢুকবে সেই কারেন্টের মানটা পেলাম। এবার সেই কারেন্টটা ঢুকছে, এদিক থেকে ফ্লাক্স তৈরি করছে, দিয়ে মোটর ঘুরছে। মোটর যখন ঘুরছে তখন ব্যাক ইএমএফ তৈরি হচ্ছে অ্যাকর্ডিং টু স্পিড। এবার ব্যাক ইএমএফটাকে আমরা তৈরি মানে মোটরের লজিকে চল আস্তে আস্তে। মোটরকে টর্ক দিলাম, টর্কের কাছ থেকে কারেন্টের মান পেলাম, মানে লোড দেবো তবে তো লোডের হিসাবে কারেন্ট খাবার খাবে। মোটরকে লোড দিলাম, লোডের হিসেবে খাবার খেলো। এবার সেই খাবার যখন ঢুকেছে তার মানে এদিক থেকে ফ্লাক্সকে পেয়ে মোটর ঘুরেছে। এবার মোটর যখন ঘুরেছে তখন এই পরিমাণ ব্যাক ইএমএফ তৈরি করেছে। তাহলে যে ব্যাক ইএমএফটা তৈরি করছে স্টেডি স্টেট মডেল ইকুয়েশন, দেখ ব্যাক ইএমএফ একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম, ইবির একটা দেখ ফর্মুলা আমরা পেয়েছিলাম। এখানে কি পেয়েছিলাম ফর্মুলাটা? ইবি ইজ ইকাল টু কে এ ফাই ওমেগা। দেখ স্পিড, ওমেগা স্পিড। ইবি ইজ ইকাল টু দেখ আমাদের ফর্মুলা ছিল কে এ ফাই ওমেগা। এখন দেখ আবার বলছি ফাইটা কোথায় তৈরি হয়েছে? ফিল্ড সার্কিটে। ফিল্ড সার্কিটে ফাই আর আইএফ যেহেতু লিনিয়ার রিলেশনশিপে কাজ করছে, তাই আমরা এখানেও যেমন ফাইয়ের জায়গায় আইএফ লিখেছি, এখানেও আমরা ফাইয়ের জায়গাতে আইএফই লিখব। এবার ওমেগা কথার অর্থটা কি? ওমেগা কথার অর্থটা কি? 2πn/60। বল, বুঝতে পারলি না পারলি না? কি করে 60 হলো? ওমেগার ইউনিট কি? রেডিয়ান পার সেকেন্ড। স্পিডের ইউনিটটা কি ছিল? আরপিএম, রেভলিউশন পার মিনিট। তাহলে এখানে সেকেন্ডের গল্প বলছি, আর এখানে যখন আমি মিনিট বসাচ্ছি, মিনিটকে যদি আমি 60 দিয়ে ভাগ করি তবেই তো সেকেন্ডকে পাবো। বুঝতে পারলি? ওমেগার ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আর এন এর মান যখনই বসাবো তখন তো সেটা মিনিটে বসাবো, আরপিএম ভ্যালু। অর্থাৎ দেখে এখানে 800 আরপিএম বলা আছে।
সেটা তো মিনিটের ভ্যালু। তাহলে মিনিটকে আমি 60 দিয়ে ভাগ করলে তবেই তো সেকেন্ডকে পাবো। তাই মিনিটকে আমি 60 দিয়ে ভাগ করছি, তবেই সেকেন্ড তৈরি হচ্ছে। তাহলে এখানকার হিসাবটা হবে কে এ আই এফ 2π10/60। তাহলে কে এর মান বলে দেওয়া আছে, কে এর মান কত বলে দিয়েছে? 0.9। আই এফ এর মান কত ছিল পেয়েছি? 1.99। তারপর 2π মানে 3.14। এন এর মান দেওয়া আছে 800 আরপিএম, তাকে 60 দিয়ে ভাগ, মানে পুরোটাকে 60 দিয়ে ভাগ করা একই ব্যাপার। তাহলে এটা বল ইবির মানটা কত আসছে? দেখ ইএমএফ এর মানটা কত হচ্ছে বল। একশো 49.9। দেখে একটু ওয়েট কর, আমিও করছি। হ্যাঁ, 149.96। তার মানে এটাকে আমি 150 বলতে পারি। 150 ভোল্ট। তাহলে দেখ, এখানে যখন মোটর 50 নিউটন মিটার লোড নিয়ে চলছে, 800 আরপিএম এ ঘুরছে, তখন এখানে 150 ভোল্ট ব্যাক ইএমএফ তৈরি হচ্ছে। আর এই দিকে যে কারেন্টটা ঢুকছে তার মানটা কত পেলাম? 27.9 অ্যাম্পিয়ার। তাহলে এখানকার ব্যাক ইএমএফ এর মান যখন আমি পেয়ে গেলাম, বল সেই জায়গা থেকে এ আর বি পয়েন্টের ভোল্টেজের মানটা পাবো না? এটাই তো মোটরকে সাপ্লাই দিচ্ছি ইএ। তাহলে এখানকার লজিকটা কি বলছে? যে সাপ্লাইটা আমরা মোটরকে দিই, অর্থাৎ রেকটিফায়ার থেকে আউটপুট পাচ্ছি ইএ আলফা, সেটা মোটরকে সাপ্লাই দিচ্ছি। সেখান থেকে মোটরের আর্মেচারের নিজস্ব লস আইএ আর এ দিয়ে বাকি যেটা থাকে সেটার সমান ব্যাক ইএমএফ। এটা মোটরের লজিক। তাহলে ইএ আলফার মানটা কত হবে? ইবি প্লাস আইএ আর এ হবে তো? এই হিসেবে হবে কি হবে না বল? এবার দেখ, ব্যাক ইএমএফ এর মান পেয়ে গেলাম 150। আই এর মান কত পেয়েছি? আর্মেচার কারেন্টের মান 27.9। আর্মেচার রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 0.3, মনে পড়েছে? আর্মেচার রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 0.3। তাহলে এটা কত হচ্ছে? 27.9 ইন্টু 0.3 ইকুয়াল টু 158.3। 158.37 ভোল্ট। তাহলে এই পরিমাণ ভোল্ট রেকটিফায়ার থেকে তৈরি করতে হবে, দিয়ে মোটরকে ইনপুট দিতে হবে, তাই তো? এই পরিমাণ ভোল্টেজ রেকটিফায়ার থেকে তৈরি করতে হবে, দিয়ে মোটরকে দিতে হবে, সেটাই তো বলছে এই সার্কিটে। 158.37 ভোল্টেজটা এ আর বি পয়েন্টের মধ্যে তৈরি করতে হবে। কে তৈরি করবে? রেকটিফায়ার তৈরি করবে, দিয়ে মোটরকে দেবে। তাহলে রেকটিফায়ার যখন ভোল্টেজটা তৈরি করবে, রেকটিফায়ারের ইকুয়েশন হিসেবে ইকুয়েশন মেনে তৈরি করবে। এখন রেকটিফায়ার যেহেতু সেমি কনভার্টার, তাই এটাই রেকটিফায়ারের ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশন মেনে তো রেকটিফায়ার তৈরি করবে ভোল্টেজটা।
তাহলে ই এ আলফা ইজিক্যাল টু ভিএম বাই পাই 1 প্লাস কস আলফা। দেখ আমরা আগেই লিখে রেখেছি, এই জন্য আগে লিখে রেখেছি এই ইকুয়েশন মানে রেক্টিফায়ার তৈরি করবে ভোল্টেজটা। তাহলে ই এ আলফা মানে তো ভিএম বাই পাই 1 প্লাস কস আলফা। তাহলে এখান থেকে এবার আলফার মান বার করতে হবে। এখন দেখ ভিএম যেটা দেওয়া আছে সেটা কি ম্যাক্সিমাম ভোল্টেজ, আর আমাদের সাপ্লাই ভোল্টেজটা কি ছিল, আগের জায়গাতেই ফিরে যাই। সাপ্লাই ভোল্টেজটা 230 ভোল্ট এসি আরএমএস ভ্যালু। আর ভিএম কথার অর্থটা হচ্ছে ভিএম বাই পাই ছিল তো এখানে ভিএম বাই পাই, ভিএম মানে ম্যাক্সিমাম ভোল্টেজ। তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজের আরএমএস ভ্যালু সম্পর্ক কি ছিল, ভিএম বাই √2। তাহলে সেখান থেকে ভিএম ইজিক্যাল টু আমরা বলতে পারি √2 ভিআরএমএস। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি ভিএম ইজিক্যাল টু √2 ইন্টু ভিআরএমএস বাই পাই 1 প্লাস কস আলফা। তাহলে ভিআরএমএস মানে সে মেজার ভ্যালুটা যেটা মেজার করে দিয়েছে 230। তাহলে ইএ আলফা কত তৈরি করতে হচ্ছে, ইএ আলফা আমাকে তৈরি করতে হচ্ছে, তাহলে আমাকে ইএ আলফা তৈরি করতে হচ্ছে 158.37। এটা তৈরি করতে হবে √2 ইন্টু ভিআরএমএস 230 ভোল্টেজ থেকে পাই মানে 3.14 ইন্টু 1 প্লাস কস আলফা। এখান থেকে আলফার মানটা বেরোবে। তাহলে দেখ এখান থেকে আমরা এটা বলতে পারি যে 1 প্লাস কস আলফা সমান 158.37 ইন্টু 3.14 ডিভাইডেড বাই √2 ইন্টু 230, এটা বলতে পারি। তাহলে এটা করে দেখা হচ্ছে 158, তোরাও করতে থাক, 37 ইন্টু 3.14 যেটা হলো ভাজিত √2 যেটা হলো 1.582 মানে 1.53 মিলেছে দুধের সাথে। 1.53 cos 1.53 মাইনাস 1 মানে এই 1টা এদিকে চলে আসবে, তার মানে 0.53। তাহলে বল এখন আলফা সমান cos ইনভার্স 0.53। তাহলে আলফা সমান 6 cos 0.53 58.99 ডিগ্রি মানে 58 ডিগ্রি, 58 ডিগ্রি। তাহলে আলফার মান আমাকে রাখতে হবে 58 ডিগ্রিতে। তাহলে এই ডিসি মোটরটাকে 50 নিউটন মিটার লোড আর 800 আরপিএম এ ঘোরাতে হলে থাইরিস্টরের ফায়ারিং অ্যাঙ্গেলের মান রাখতে হবে 58 ডিগ্রি। বুঝতে পারলি অঙ্কটা? বল কি মনে হচ্ছে বল এবার, তোদের থার্ড সেমিস্টারের অঙ্কের সমান? থার্ড সেমিস্টারে তো ডিসি মোটরের অঙ্ক করেছিস, তো সেই অঙ্ক সমান হচ্ছে কি এগুলো? কলেজে তোদের এই অঙ্ক করিয়েছে? আরে কলেজে কি তোদের এই রকম টাইপের অঙ্ক করিয়েছে? আমি তোদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম যদি সেমি কনভার্টার দিয়ে অঙ্ক দেয় তাহলে এই অঙ্কটাই দেবে, আমি তোদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম। যদি সেমিস্টারে এই সেমি কনভার্টার থেকে অঙ্ক দেয় আমি তোদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম এই অঙ্কটাই পাবি। হ্যাঁ, কি করতে পারে, খুব বেশি হলে এই ডেটাগুলোর একটু পরিবর্তন করে দিতে পারে।
হয়তো লোডের জায়গায় 50 নিউটন মিটার না দিয়ে বলে দিলে 100 নিউটন মিটার লোড, 800 আরপিএম এর জায়গায় হয়তো বলে দিলে 900 আরপিএম, মানে এইরকম ডেটা পরিবর্তন করে দিতে পারে, কিন্তু অঙ্ক এটাই পাবি। বুঝতে পারলি ব্যাপারটা না পারলি না বল? আমি এই অঙ্কটা ভালো করে পাঠিয়ে দিচ্ছি পিডিএফটা, অঙ্কটা ভালো করে রাখ, প্রত্যেককে বলছি। সেমি কনভার্টারের উপর অঙ্ক পেলে এই অঙ্কটাই পাবি, আর কোনো অঙ্ক পাবি না, এই অঙ্কটাই পাবি, শুধু ডেটাটা পরিবর্তন থাকতে পারে। কি হলো রে, কোথায় চলে গেল?